আসসালামু আলাইকুম ওসি সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে শফিক ভাই যে, তা দাঁড়ায় রইলেন কেন ভাই? বসেন। তা ভাই, হঠাৎ কি মনে কইরা থানায় আসলেন? আমার একটা ফোন দিলেই তো আমি আপনার কাছে চলে যাইতাম। থানায় না আইসা তো থাকতে পারলাম না ওসি সাহেব। ভাবছিলাম নির্বাচনটা সুষ্ঠুভাবে পার করব, কিন্তু তোতার লোকজনের কারণে তো সেটা কোনোভাবেই সম্ভব হইতেছে না। এদিকে আপনারাও সেই রকম কোনো উদ্যোগ নিতেছেন না, তাই মনে হইতেছে ওসি সাহেব এবার আমাকেও মাঠে নেমে কাজ করতে হইব। তাই বিষয়টা আপনারে জানানোর জন্য থানায় আসলাম। কেন ভাই, হঠাৎ করে আপনি এইভাবে কথা বলতেছেন? তোতার লোকজন কি এলাকার ভিতরে কোনো গ্যাঞ্জাম করছে নাকি? আমার জানা মতে তো এইদিকে কোনো রকমের কোনো গ্যাঞ্জাম হয় নাই। তোতা মাস্টার এবং হাবিব ভাই আমাকে তো কথা দিছে নির্বাচন প্রচারণা নিয়ে কোনো রকমের কোনো ঝামেলা তারা করবে না। তা হঠাৎ করে আবার কোন ঝামেলা হইল? আপনি এমনভাবে কথা বলতেছেন যে। আপনারা তো মিয়া থানার ভিতরে বৈশা বৈশা শুধু এসির বাতাস খান। এলাকার কোনো খোঁজ খবর কি আপনাদের কাছে আছে নাকি? আজকে যে শৈলদুগরিতে আমার ক্লাব পুড়ে দিছে তোতার লোকজন, সেইটার কি কোনো খোঁজ খবর আপনাদের কাছে আছে? তোতার লোকজন যে আমার ক্লাব পুড়ে দিল, এখন সেই ক্ষেত্রে আমি কি করতে পারি বলেন? আমিও কি পাল্টা আমাদের ছেলেপেলেদেরকে বইলা দিব ওদের ক্লাব পুড়ে দেওয়ার জন্য? এতে করে নির্বাচনী পরিবেশটা কোন দিকে যাইব সেটা বুঝতে পারতেছেন। আমি আপনার অনুরোধেই কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেই নাই। দেখি এখন আপনারা এই বিষয়ে কি বলেন। দেখেন ভাই, ডিসি স্যার বারবার আমাদেরকে বইলা দিছে যে নির্বাচনী পরিবেশ যে কোনোভাবে সুস্থ রাখার জন্য আপনি যে কোনো রকমের কোনো অ্যাকশন না নিয়ে আমাদের কাছে আইছেন, এই জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বারবার সবাইকে বইলা দিছি যে নির্বাচন নিয়ে যেন কেউ কোনো রকমের ঝামেলা তৈরি না করে। তারপরেও যদি তোতা মাস্টারের লোকজন যদি গ্যাঞ্জাম করে, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হইব। এই বিষয় নিয়ে আপনি কোনো রকমের কোনো সংশয় রাখেন না। শোনেন ওসি সাহেব, ক্লাব পুরনোর ঘটনা নিয়ে কিন্তু ছেলেপেলের ভিতরে অনেক উদ্বেগ প্রকাশ করতেছে। আমি খুব কষ্টে ওদেরকে থামিয়ে রেখেছি। যদি আপনি এই ঘটনার সুস্থ ব্যবস্থা না করেন, তাহলে কিন্তু আমি আমার ছেলেপেলেদেরকে এইভাবে আটকিয়ে রাখতে পারবো না। তখন কিন্তু এলাকার ভিতরে যে কোনো একটা কিছু ঘটে যেতে পারে। তাই আপনি অতি দ্রুত এর একটা বিহিত করেন। তা তো অবশ্যই নিব ভাই। আপনার প্রতি শুধু একটা অনুরোধ রইল, আপনি যেমন আমাদের প্রতি আস্থা রাখছেন ঠিক এইরকমভাবেই আমাদের প্রতি আস্থা রাখেন। দেখেন আমরা কি করতে পারি। অবশ্যই এই ঘটনার সুস্থ তদন্ত করে ওদেরকে আইনের আওতায় আনা হইব। আপনি এই বিষয়ে কোনো রকমের টেনশন করেন না। শুধু আপনি ছেলেপেলেদেরকে কোনো রকমের ঝামেলা যাতে না করে সেই দিকে একটু নজর রাখেন। আপনার প্রতি সম্মান দেখায় কিন্তু আমি ছেলেপেলেদেরকে আটকিয়ে রেখে আপনার সাথে কথা বলতে এসেছি। আপনিও যথাযথ নিরপেক্ষ ব্যবস্থা নেবেন সেই আশা হইল আপনার কাছে। উঠলাম তাহলে এখন ওসি সাহেব। ইকবাল, তরিকুলের সাথে কি কথা বলছিলা? ওদের সাথে যে আমি সংলাপে বসতে চাইছি সেইটা কি ওদেরকে জানাইছ? কি বললো ওরা? আমার সাথে কি সংলাপে বসতে রাজি আছে? ইকবাল, তরিকুলের সাথে কি কথা বলছিলা? ওদের সাথে যে আমি সংলাপে বসতে চাইছি সেইটা কি ওদেরকে জানাইছ? কি বললো ওরা? আমার সাথে কি সংলাপে বসতে রাজি আছে? হ্যাঁ লিডার, আমি আর মোল্লা ভাই মিলে তরিকুলের সাথে আলোচনায় বসছিলাম। আপনি যে ওদের সাথে সংলাপে বসতে চাইছেন এই বিষয়টা ওদেরকে জানানো হয়েছে। আর তরিকুলও আপনার সম্মানে আমাদের সাথে বসতে চাইছে লিডার। তবে ওদের প্রধান শর্ত হচ্ছে শামসু জানে এই আলোচনায় কোনোভাবে উপস্থিত না থাকে।
শামসু যদি আলোচনায় উপস্থিত থাকে তাহলে ওরা কোনো রকমের সংলাপে বসবে না। আমি বুঝলাম না ইকবাল, নাগরিক পার্টির নেতা কর্মীরা কেন শামসুকে ভয় পায়? শামসু হচ্ছে দলের সেক্রেটারি, ওরে আলোচনায় না রাখলে হয়? শামসুকে নিয়েই তো আমাদের আলোচনা করতে হইব। শামসু আলোচনায় থাকলে নাগরিক পার্টির কি সমস্যা? ওরা ওদের দাবি দেওয়া তুলে ধরবে, আমরা আমাদের কথা বলবো। এখানে শামসু থাকা না থাকার বিষয়টা আসতেছে কেন? একজন শীর্ষ সন্ত্রাসীকে সবাই ভয় পাইব, এটাই তো স্বাভাবিক লিডার। আপনি যেহেতু শীর্ষ সন্ত্রাসীকে দলের অনেক বড় গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখেছেন, সেজন্যই তো দেশে একের পর এক এইরকম ঝামেলা লাগতেছে। শামসুর এরকম উদ্ভট সিদ্ধান্তের কারণেই তো বিরোধী দলের নেতা কর্মীরা ফেঁসে উঠছে সরকারের প্রতি। আর আমিও মনে করি শামসুকে নিয়ে এই আলোচনাটা না করাটাই বেটার। শামসুকে নিয়ে আলোচনায় বসলে শামসুকে সহ কোনো রকমের কোনো সমাধানে কিন্তু আপনি আসতে পারবেন না লিডার। মাথা গরম করে কখন কি করে বসবো সেটা কিন্তু বলা যায় না, তাই ও না থাকলেই বিষয়টা ভালো হয়। তোমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শামসুকে তোমরা সব বিষয়ে টেনে নিয়ে আসো। এই ঘটনার সাথে শামসুর তো কোনো সম্পৃক্ততা আমি দেখতেছি না। শামসু দলের সেক্রেটারি, ওকে তো সবসময় শক্ত অবস্থানে থাকতে হইব, তা না হলে কি বিরোধী দলেদেরকে দমিয়ে রাখা যাইব নাকি? তোমরা যে এখানে শামসুকে সাহায্য করবে তা না করে উল্টো আরও শামসুর বিরুদ্ধে এক গাদু অভিযোগ আমার কাছে নিয়ে আসো। এইভাবে যদি তোমরা চলতে থাকো তাহলে তো বিরোধী দলেরা সুযোগ পেয়ে যাবে। কি করে লিডার শামসুর সাথে মিলে আমরা রাজনীতি করব? শামসুকে মিলে থাকার চ্যাংরা নাকি? ওই তো কারো ডিসিশনের কোনো রকমের কোনো মূল্যায়নই করে না। দলের সিনিয়র নেতা কর্মীরা যে দুই একটা পরামর্শ ওকে দিবে, শামসু কি সেইগুলো শুনে কোনো রকমের কোনো পদক্ষেপ নেবে নাকি? শামসুর মাথায় যখন যেটা আসে সেটা নিয়েই শামসু ব্যস্ত থাকে। কারো সিদ্ধান্তের কোনো মূল্যায়ন আছে শামসুর কাছে? সেজন্যই তো দলের নেতা কর্মীরা শামসুকে দেখতে পারে না। আর আপনিও শামসুকে এই বিষয়ে কিছু বলেন না। শোনো ইকবাল, শামসুর সাথে আমি কথা বলছি। শামসু এখন থেকে তোমাদের সকলের সাথে মিলেমিশে রাজনীতি করবে। আশা করি তোমরাও শামসুর সাথে মিলে রাজনীতি করে জনতা পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাবে। শোনো, দলের ভিতরে যদি এরকম ভুল বুঝাবুঝি থাকে তাহলে কিন্তু আমরা সরকার টিকিয়ে রাখতে পারবো না। আর আমাদের সরকার যদি টিকতে না পারে তাহলে কিন্তু সেই ১/১১ মতো সকলের অবস্থা আবারও হইব। কথাটা ভালো করে মনে রেখো। আচ্ছা লিডার, ঠিক আছে। তা আজকে কখন আপনি তরিকুলের সাথে মিটিংয়ে বসবেন? এই আলোচনায় কি মোল্লা ভাইও আমাদের সাথে উপস্থিত থাকবে নাকি? না না, মোল্লার এই আলোচনায় উপস্থিত থাকার কোনো প্রয়োজন নেই। আজকে বিকেল ৫টায় তরিকুলের সাথে আমার বাসভবনে মিটিংয়ের ব্যবস্থা করবে। এখন তাহলে তুমি আসো ইকবাল, আমি একটু বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রীর সাথে আলোচনায় বসবো। আচ্ছা লিডার, ঠিক আছে, তাহলে পড়লাম আমি। আসসালামু আলাইকুম। কি হইলো মাস্টার? কে ফোন দিছিল তোমারে? কে আর ফোন দিব হাবিব ভাই, থানা থেকে ওসি ফোন দিছিল। আপনারে বললাম না শফিক ক্লাব পুরনোর ঘটনা নিয়ে একটা না একটা ঝামেলা পাকাইবই। দেখলেন তো ঠিক শেষ পর্যন্ত ওসির কাছে নালিশ নিয়ে চলে গেছে। ওসি এই কথাই বলল। না না, এই শালার ভিতরে তো দেখতেছি কোনো রকমের মেনার বলতে কোনো জিনিসই নাই। এই সামান্য বিষয়টা নিয়ে ওসির কাছে কমপ্লেন দেওয়া লাগে নাকি? এখন তো মনে হইতাছে শুধু ওর একটা ক্লাব না, যে কয়টা ক্লাব ছিল সব কয়টা ক্লাবই পুরাই দেওয়া দরকার ছিল। একটা ক্লাব পুরো এত বুলি হয়ে গেছে, এই তো দেখতেছি সোজা কথার মানুষই না। না হাবিব ভাই, এই ঘটনা ওদের করা কোনোভাবেই ঠিক হয় নাই। বারবার ওসি আকুতি মিনতি করে বইলা গেল
যাতে করে কোনো রকমের গ্যাঞ্জাম না করি। যেখানে শফিকের গ্যাঞ্জাম করার কথা সেইখানে আমরাই কইরা বসলাম। কোচির কাছে এখন ছোট হইলাম না আমি। ছেলেপেলেদেরকে কখনোই কোনো কিছু বুঝাইলে এরা বুঝাই না। দুরু মাস্টার, তুমি এই ঘটনাকে এত পার্সোনালি ভাবে নিতেছ কেন? নির্বাচন চলাকালীন সময়ে এরকম 2-4টা ঘটনা ঘটেই থাকে। এরকম ঘটনা ঘটার দরকারও আছে মাস্টার। তা না হলে নিজেদের সামর্থ্যের কথা জানান দেওয়া যায় না। তুমি এই ঘটনাটা এত পার্সোনালি ভাবে নিও না তো। না, আপনি আরো উস্কাই দেন ছেলেপেলেদেরকে। আপনি যেখানে থামিয়ে রাখার চেষ্টা করবেন তা না করে আপনি শুধু আরো উস্কানিমূলক কথাবার্তা বলেন। এমনিতেই ছেলেপেলেদেরকে কন্ট্রোল করা যায় না, তার মধ্যে যদি আমাদের এই সমস্ত কথা শুনে তাহলে ওদেরকে তো আরো কন্ট্রোল করা যাইব না। আমাদেরকে এত ধৈর্য হারা হইলে হইব হাবিব ভাই? উস্কাইয়ে দিব না কি করবো? শফিকের ছেলেপেলেরা কি ভালো নাকি? ওরা তো সবসময় থাকে আমাদের সাথে ঝগড়া লাগানোর ধান্দায়। সবসময় যদি উস্কানিমূলক কথাবার্তা বলে তাহলে কি ছেলেপেলেদেরকে নিয়ন্ত্রণে রাখা যায় নাকি? তুমি এইগুলো বিষয় এতটা পার্সোনালি নিও না। এরকম ঘটনা 2-4টা ঘটবেই, এইগুলো স্বাভাবিক। তো তারে ফোন কইরা আমার অফিসে এখনই আসতে বলেন তো হাবিব ভাই। ওসির সাথে বিষয়টা নিয়ে বসতে হইব। ওসি আসতেছে আমার অফিসে। কিরে ডন, তোদের ইফতার পার্টি কেমন হইল? না ভাই, আল্লাহর রহমতে ইফতার পার্টি ছেলেপেলেদেরকে নিয়ে ভালোই হয়েছে। টোটাল তাহলে তোদের কত টাকা বিল আইছিল রে ডন? সব বিল কি পরিশোধ করে দিয়ে আইসস নাকি বিল দিতে হইব? আপনি বইলা দেওয়াতে তো 40% ডিসকাউন্ট দিছিল ওদের ওইখান থেকে। পরে সর্বমোট 9,000 টাকার মতো বিল আইছিল তোতা ভাই। আর বিল সম্পূর্ণ আমি পরিশোধ করে দিয়ে আইছি। আপনারা নতুন করে ওইখানে কোনো রকমের কোনো টাকা পয়সা দিতে হইব না। সব বিল আমি দিয়ে দিছি। আজাইরা টাকাগুলো খরচ করে আসলি না, এখন গাদি গাদি টাকা পয়সা লাগতেছে। এই টাকাগুলো তো অন্য খাদেও ব্যবহার করা যাইতো। তোরে বললাম মাস্টারের বাড়িতে চলে আয়, ওইখানে সবাই মিলা ইফতারের আয়োজন করছিলাম। তা না কইরা হোটেলে যায় তোদের ইফতার করতে হইল। খালি খালি কতগুলো টাকা নষ্ট হইল না? দূর তুতা ভাই, আপনি যে কি বলেন না, খালি খালি টাকা খরচ হইব কেন? ছেলে পেলেদেরকে নিয়ে রোজার মধ্যে সারাটা দিন মিটিং সিটিং করলাম, আর ওদেরকে সন্ধ্যাবেলা ইফতারটা করাইলাম। এতে করে ছেলে পেলেদের ভিতরে কদূর একটা নিরিকটিপ তৈরি হইল না। মাঝে মাঝে এরকম খরচ 2-4 টাকা করতে হয়। এইগুলো ধরে নিয়ে পয়সা থাকলে হইব তো তা ভাই? হয়েছে, তোর সাথে তো কথা বলে এখন আর আমি কোনোভাবে পেরে উঠব না। আর ডন, শৈলদুগরিতে কি হয়েছিল রে? শুনলাম মালিক জয়নাল আর আকাশ নাকি শফিকের ক্লাব ভেঙে দিছে। এই সময় ওদের ক্লাব ভাঙতে হইব কেন? মাস্টার তো বিষয়টা শুনা আমার সাথে রাগারাগি করলো। পরে হাবিব ভাই কাউন্টার দেওয়াতে পরিস্থিতি ঠান্ডা হয়েছিল। ওদেরকে আবার ক্লাব ভাঙতে হইব কেন? কি যে কর না তোতা ভাই, ক্লাব ভাঙবে না কি তো কি করবে? মালিক আকাশ ভাই ওরা ওদের ক্লাবের সামনে দিয়া মিছিল নিয়ে যাইতেছিল। এর ভিতরেই চ্যাংরা চ্যাংরা পোলাই পান ওদেরকে নাকি উস্কানিমূলক কথাবার্তা বলে। সেই জন্যই তো রাগে ওরা ক্লাবটা বাইরে ভেঙ্গা ফেলাইছে। ক্লাব ভাঙছে, ভালো হয়েছে। এতে করে শফিকের একটু শিক্ষা হইলে হইতে পারে যে আমরা এখনো মাঠে অ্যাক্টিভ আছি। আর ওর কি করে এত বড় সাহস হয় জায়গায় জায়গায় ক্লাব উঠাইতেছে? এই ধরনের ক্লাবগুলো তুলে কি প্রমাণ করতে চাইতেছে? এলাকার ভিতরে ওর গ্রহণযোগ্যতা বেড়ে গেছে না? তারপরেও নির্বাচনের আগে কোনো রকমের কোনো গ্যাঞ্জাম করা যাইব না। ওসি বারে বারে আমাদের কাছে আকুতি মিনতি জানাইছে যাতে করে আমরা নির্বাচনের পরিবেশ সুস্থ রাখি। এরকম করে গ্যাঞ্জাম করলে
নির্বাচন কমিশনার থেকে কিন্তু নির্বাচনটাই বানচাল করে দিব। দেশের পরিস্থিতি এমনিতেই ভালো না। ঢাকাতে নাগরিক পার্টির লোকজন সরকার বিরোধী আন্দোলন করতেছে। না জানি এই আন্দোলন আবার কখন সারা দেশে ছড়িয়ে যায়। তাই এখন আপাতত কোনো রকমের কোনো গ্যাঞ্জাম করিস না, ছেলেপেলেদেরকে বইলা দিস। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি বিষয়টা ওদেরকে বইলা দিবনি। আর তোতা ভাই, একটা ঘটনা ঘটছে তো, বাংলায় নদী থেকে তো এতদিন যাবৎ রকি মাটি কাইটা ওইখান থেকে মাটি বিক্রি করতেছিল। আর একটা বাঘ সবিকও নাকি নিয়মিত পাওয়া যাইতো। এই বিষয়ে তো আমরা এতদিন কোনো কিছুই জানতাম না। পরে রকিরে পার্টি অফিসে ধরে নিয়ে এসে গোল্লার আমি তো সেই শাসন সাজাইছি আর নদী থেকে মাটি কাটা সম্পূর্ণ বন্ধ করে দিছি। হয়, একদম ভালো করছস। এই শালা বুড়া জিনজানে কোনো জায়গা থেকে কোনো রকমের ধান্দাবাজি না করতে পারে, এই সব কিছুই বন্ধ করে দিতে হইব। নানান জায়গা থেকে টাকা খাইয়া খাইয়া জিলবাটা অনেক বড় হয়ে গেছে। এবার সবিকের জিলবা ছোট করে দিতে হইব। কত বড় সাহস, দল থেকে বহিষ্কার হওয়ার পরেও মাটির টাকার ভাগ খাইতেছিল না। ওই সমস্ত জায়গায় কাজ করলে আমাদের ছেলেপেলেরা করবে। সবিকের লোকজন এখনো এই সমস্ত জায়গায় নিয়োজিত আছে কিভাবে, আরও কোন কোন জায়গায় ওরা কোন ধরনের অনিয়ম করতেছে, সব কিছুর খোঁজ খবর রাইখা সব কিছু বন্ধ করে দিবি। হয়, এখন থেকেই তাই করতে হইব। এইদিকে আমরা নজর না দেওয়াতে কত কত জায়গায় যে অনিয়ম করে বেড়াইতেছে সেটা তো বলার বাহিরে। শামসু গ্রুপের ছেলেপেলেরা তো এখন আর কোনো জায়গা থেকে বালু বা মাটি উত্তোলন করে না। আর ওরা এই সুযোগটা কাজে লাগাইয়া প্রতিনিয়ত এখান থেকে অনিয়ম করে টাকা পয়সা ইনকাম করে বেড়াইতেছে। সব কিছুই আস্তে আস্তে বন্ধ করে দিব। শোনেক ডন, আমি ভিতরে গেলাম আর আকাশরে আসতে বলছি। আকাশ যদি আসে আমারে ডাক দিস। শরীরটা আমার একদম ভালো লাগতেছে না, ভিতরে গিয়ে একটু রেস্ট নেই। সেলিম ভাই, সম্রাট কি বলল? ক্যাম্পাসের বর্তমান অবস্থা কি? বহিরাগতরা কি ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে পারছে নাকি? না না শামসু, ক্যাম্পাসের বর্তমান অবস্থা পুলিশের নিয়ন্ত্রণে আছে। গত 24 ঘন্টা ধরে ক্যাম্পাসের ভিতরে কাউকে প্রবেশ বা বের করতে দেয় নাই পুলিশ। সম্পূর্ণ এখন পুলিশের হেফাজতে আছে। বিজিবি মোতায়েন করার পর থেকেই পরিস্থিতি পাল্টে গিয়েছিল। আমরা যদি সঠিক সময়ে তখন বিজিবি মোতায়েন করতে না পারতাম তাহলে হয়তো পরিবেশটা অন্যরকম হইতো। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই জন্যই তো বিজিবি মোতায়েন করলাম। তাই এখন আর ওদেরকে ক্যাম্পাসে আটকে রেখে কোনো দরকার নেই। সবাইকে ক্যাম্পাস থেকে বের করে দিয়ে পরিবেশটা শান্ত করার চেষ্টা করতে বলেন। আর সম্রাটকে দ্রুত তরিকুলকে গ্রেপ্তার কইরা সেফ জোনে নিয়ে যাইতে বললেন। সম্রাট যেন দ্রুত কাজটা করে। আর সম্রাট গ্রেপ্তার করার সাথে সাথে বিষয়টা যেন আমাকে জানানো হয় সেলিম ভাই। তা তো অবশ্যই শামসু, তোমাকে তো জানানোই হইব। তা তরিকুলকে গ্রেপ্তার কইরা কি করতে চাইতেছো শামসু? ওরে কি একেবারে গুম করে ফেলাইবা নাকি? বিষয়টা কি এতই সোজা হইব? আমার তো মনে হয় না তরিকুলকে গ্রেপ্তার করতে পারবো। দেখো গা, ওই এমন জায়গায় গা ঢাকা দিয়ে বসে আছে, পুলিশ সারা জীবন হন্য হয়ে খুঁজলেও ওরে মনে হয় না ওইখান থেকে বের করতে পারবো। আর যদিও ধরতে পারে, বিষয়টা মনে হয় না যে বেশিক্ষণ সিক্রেট রাখতে পারবে। এমনিতেই যে ঝামেলা চলতেছে এর ভিতরে যদি তরিকুল মিসিং হয়ে যায় তাহলে কিন্তু নাগরিক পার্টির নেতাকর্মীরা পুনরায় আবার আন্দোলন শুরু করবে। প্রেসিডেন্টকে তখন কি জবাব দিবা সেটা চিন্তা করছো কি শামসু? এত চিন্তা করলে তো হইবে না সেলিম ভাই। তরিকুলের কাছ থেকে আমার অনেক তথ্য জানা আছে। নতুন করে ওদেরকে আন্দোলন করার জন্য
কে এরকম উদযাপিত করলো? জনতা পার্টির কোনো নেতাকর্মী ওদের সাথে জড়িত আছে কিনা সেই তথ্য ওর কাছ থেকে বের করে তারপর পুরো বিষয়টা প্রেসিডেন্টকে জানানো হবে, যাতে করে প্রেসিডেন্ট বুঝতে পারে যে আমরা কী কারণে তরিকুলকে গ্রেপ্তার করেছিলাম। আর ওর কাছ থেকে তথ্যগুলো জানা হয়ে গেলেই ওরে ছেড়ে দেওয়া হইব, তাতে করে পরিবেশটাও নিয়ন্ত্রণে আসবে। বুঝতে পারছি শামসু, তুমি ওদের সাথে ওদের মতো গেমই খেলতে চাইতেছ, যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে, এমনভাবে তুমি খেলাটা সাজাইতে চাইতেছ। প্রেসিডেন্টও সব কিছু সুন্দরভাবে বুঝে ফেলবে। ওদের সাথে যতই সংলাপে বসতে চাক না কেন প্রেসিডেন্ট, ওদের একটাই দাবি, আমাদেরকে পদত্যাগ করে দ্রুত নির্বাচন দিতে হইব। এছাড়া ওদের আর বিকল্প কোনো দাবি দেওয়া নাই। তাই ওদের সাথে বসাটা মানে একদম বোকামি। প্রেসিডেন্ট তো বিষয়টা বুঝতে পারতেছে না। হ্যাঁ সেলিম ভাই, তাছাড়া তো প্রেসিডেন্টকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে এই পরিকল্পনা মূলত কারা সাজাইছে। নাগরিক পার্টিকে তো এখানে শুধুমাত্র একটা খেলার বস্তু হিসাবে ব্যবহার করতেছে, কিন্তু এর পিছনে আসল কলকাঠি তো নাড়তেছে জনতা পার্টির নেতাকর্মীরাই। বিশেষ করে মোল্লা এই ঘটনার পুরোপুরি লিড দিচ্ছে, আর ওর সাথে জড়িত আছে পিন্টু এবং ইকবাল সহ আরও অনেকেই। এদের সকলের মুখোশ এবার প্রেসিডেন্টের কাছে উন্মোচন করব। ওরা কি মনে করছে আন্দোলন করে আমাদেরকে দমাইয়া রাখবে? ওরা যে ওদের আন্দোলনে ওদের পাকা ফাঁদেই নিজেরাই পা দিছে, এটা এবার ওরা ভালোভাবেই বুঝতে পারবে সেলিম ভাই। এই শামসু যে কী জিনিস সেটা বুঝাবো এবার। শুধু তো শামসু পরিবহন খাত দেখলে হইব না, এর সাথে শিল্প খাতও জড়িত আছে। যদি সঠিক সময়ে মালগুলো শিপমেন্ট দিতে না পারে, তাহলে তো শিল্প খাতেও এর বড় একটা প্রভাব বিস্তার করবে। সামনে তো ঈদ, এর আগে যদি মালিক পক্ষ কোনোভাবে শিপমেন্টের কাজগুলো না করতে পারে, তাহলে শ্রমিকদের বেতন ভাতা এবং বোনাস কিভাবে প্রদান করবে? সামনে কিন্তু আমি বৃহত্তর একটা অস্থিরতার সম্মুখীন হতে যাচ্ছি। আমাদেরকে দ্রুত এই বিষয়ে সকলের সাথে আলোচনা করা প্রয়োজন। হ্যাঁ সেলিম ভাই, আপনি তো ঠিকই বলছেন, কিন্তু কি আর করবেন বলেন? দেশের ভিতরের সমস্যাগুলো এখন পর্যন্ত ঠিক করতে পারলাম না, কি করে আবার অন্য বিষয় নিয়ে বসি? এরা যে কি কাজ চাইতেছে সেটাই এখন পর্যন্ত বুঝতে পারলাম না। মোল্লার ষড়যন্ত্রের কারণেই দেশের আজকে এই পরিস্থিতি। ওঠেন সেলিম ভাই, প্রেসিডেন্টের সাথে দেখা করে আসি। প্রেসিডেন্টের সাথে দেখা করে আর কি হইব শামসু? এই লোকের সাথে কথা বলে তো কোনো কিছুই হয় না। আমার তো এখন মনে হইতেছে তরিকুলকে গ্রেপ্তার করা বাদ দিয়া সর্বপ্রথমে মোল্লাকে তুলে নিয়ে আসাটা সবচাইতে জরুরি প্রয়োজন ছিল। এই শালাই তো সব কিছুর নষ্টের মূল। ওরে যদি তুলে নিয়ে আইসা ইচ্ছা মতো মন মতো বানাইতে পারতাম, তাহলে আমার মনটা শান্তি হইতো। সারাক্ষণ শুধু উল্টা পাল্টা চিন্তা ভাবনা নিয়ে বসে থাকে। এতটা শিক্ষা দেওয়ার পরেও এখন পর্যন্ত এরা ঠিক হইল না। মরার আগে মনে হয় না এরা ষড়যন্ত্র করা বাদ দিব শামসু। সমস্যা নাই সেলিম ভাই, কয়েকটা দিন শুধু ধৈর্য ধরে থাকেন। এখন শালাকে আমি শান্তি মতো থাকতে দিব না। দেশের ধ্বংসের জন্য যারা ষড়যন্ত্র করে যাচ্ছে প্রত্যেককেই এর জন্য কঠিন মূল্য দিতে হইব। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন।